ওকে, চলো আজকে আমরা আইসিএসই ক্লাস 10-এর যে টপিক ক্লাইমেটোলজি জিওগ্রাফি সেটা নিয়ে আজকে ডিসকাস করব তোদের সাথে। ক্লাইমেটোলজিতে তোদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অনেকগুলো টপিক রয়েছে, তার মধ্যে মনসুন রয়েছে, এলনিনো লানিনা রয়েছে, জেট স্ট্রিম রয়েছে, ক্লাইমেটিক বিভিন্ন ফ্যাক্টরসগুলো রয়েছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে জেট স্ট্রিম। এই জেট স্ট্রিম টপিকটা এতটাই ইম্পর্টেন্ট টপিক যে এখান থেকে বিভিন্ন কনসেপচুয়াল কোশ্চেন তো তোদের এমসিকিউতেও আসতে পারে, আবার 2 এবং 3 মার্কসেরও বিভিন্ন কোশ্চেন তোদের দিয়ে দিতে পারে। তাই এই জেট স্ট্রিম কনসেপ্টটা ইনফ্যাক্ট ক্লাইমেটের প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই কনসেপচুয়াল। তোদের কনসেপ্ট যদি একদম পাই টু পাই ক্লিয়ার না হয়, যতই এমসিকিউ বেস এক্সাম হোক, যতই শর্ট কোশ্চেন থাকুক, কনসেপ্ট ছাড়া কিন্তু শর্ট কোশ্চেনকে কখনোই অ্যাটেম্প করা সম্ভব না। তাই তোরা কিন্তু এমসিকিউর জন্য যখন প্রিপেয়ার করবি, শুধুমাত্র এমসিকিউ মানে এমসিকিউর মতো শর্ট কোশ্চেন করে চলে যাবো তা কিন্তু না। তাহলে কোশ্চেন যদি একটুখানি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোদের পক্ষে অ্যাটেম্প করা সম্ভব নয়। তাই সবসময় চেষ্টা করবি যখনই তোরা এমসিকিউ পড়বি, এমসিকিউর জন্য পড়বি, কনসেপ্টটাকে কিন্তু খুব ভালো করার চেষ্টা করবি। তা সেটা যে কোনো চ্যাপ্টার বা যে কোনো টপিকই হতে পারে। ঠিক আছে, তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে জেট স্ট্রিম। তো জেট স্ট্রিম কনসেপ্টটাকে আমরা আপার এয়ার সার্কুলেশনও বলি। ঠিক আছে, আপার এয়ার সার্কুলেশন বা জেট স্ট্রিম বলি। তাহলে প্রথম আমাদের জানতে হবে এই জেট স্ট্রিম কনসেপ্টটা কি, তারপর আমাদের জানতে হবে জেট স্ট্রিমের ফাংশনস কি হয়, ক্লাসিফিকেশন কি হয়, প্রপার্টিস কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স কি, হ্যাঁ না তা না, মানে যা যা রয়েছে জেট স্ট্রিমের ওভারঅল সবকিছু আমাদের জানতে হবে, যেগুলো জেট স্ট্রিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথম আমরা যেটা দেখবো যে জেট স্ট্রিমের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা জেট স্ট্রিমের যে ডেফিনেশন রয়েছে সেটা আগে দেখে নেব। জেট স্ট্রিম বলতে কি বোঝাচ্ছে? দ্য স্ট্রং অ্যান্ড র্যাপিডলি মুভিং সার্কামপোলার ওয়েস্টার্লি আর সার্কুলেশন। এই জায়গাটাকে মার্ক করতে হবে, সার্কামপোলার। সার্কামপোলার মানে কি, এগুলো সব আমরা বুঝবো একটা একটা করে, এগুলো ক্যারেক্টারিস্টিক্স। দ্য স্ট্রং অ্যান্ড র্যাপিডলি মুভিং সার্কামপোলার ওয়েস্টার্লি এয়ার। কিরকম এয়ার? ওয়েস্টার্লি এয়ার। সার্কামপোলার ওয়েস্টার্লি এয়ার সার্কুলেশন ইন এ ন্যারো বেল্ট। কিরকম হচ্ছে? ন্যারো বেল্ট হচ্ছে অফ ফিউ হান্ড্রেড কিলোমিটার আপার লিমিট অফ দ্য ট্রোপোস্ফিয়ার। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ক্যারেক্টারিস্টিক্স বা এক একটা হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম হচ্ছে তোমাকে জানতে হবে সার্কামপোলার কেন বলছে, তারপর জানতে হবে ওয়েস্টার্লি এয়ার কেন বলছে, তারপর জানতে হবে যে ন্যারো বেল্টের মাধ্যমে কেন যাচ্ছে, তারপর জানতে হবে যে আপার লিমিট অফ ট্রোপোস্ফিয়ার কেন বলছে। এই পুরো কনসেপ্টটাকে ডেফিনেশনে যেগুলো ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে, তবেই আমরা এই প্রত্যেকটা বিষয়গুলোকে, এই যে লাইনগুলো যেগুলো বলছে সেই লাইনগুলোকে রিলেট করতে পারবো। এই প্রত্যেকটা লাইন আমাদের বুঝতে হবে যে লাইনগুলোর মানে কি, কি বলতে চাইছে লাইনগুলো, তবেই কিন্তু আমরা একটার সাথে একটা লাইনকে কানেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের যে ইমেজটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি টোটাল আর্থের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রেশার বেল্টগুলো রয়েছে, সেই প্রেশার বেল্টগুলো আমি এখানে লিখেছি। প্রেশার বেল্ট কি লিখেছি? প্রেশার বেল্ট। প্রেশার বেল্টগুলো লিখেছি। তোদের এক্সামে ডিরেক্টলি প্রেশার বেল্ট নেই, কিন্তু প্রেশার বেল্ট ছাড়া কখনো জেট স্ট্রিমকে বোঝা সম্ভব নয়। যেমন তোদের এলনিনো লানিনার যে কনসেপ্টটা, ডাইরেক্টলি এলনিনো রয়েছে, কিন্তু লানিনা না পড়ে বা নর্মাল কন্ডিশনটা না পড়ে এলনিনোকে কিন্তু পড়া যায় না, যেটা আমি তোদের জন্য একটা ভিডিও আমি বানাবো সেপারেট, যেখানে এলনিনো লানিনার কনসেপ্টটা কিভাবে হচ্ছে সেটা তোদের বুঝিয়ে দেবো। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে প্রেশার বেল্টের সাথে পড়বো প্রথম, তারপর জেট স্ট্রিম কনসেপ্টটা পড়বো। প্রেশার বেল্টটা যদি আমরা খুব সহজ সরল ভাষায় একদম জাস্ট যেটুকুন জেট স্ট্রিম পড়তে গেলে দরকার সেটা যদি আমরা জানি, তাহলে প্রথম দেখ আমাদের এই যে হরাইজন্টাল যে লাইনগুলো আর্থের মধ্যে দেখতে পাচ্ছি, সেই হরাইজন্টাল লাইনগুলোকে কি বলে? সেই হরাইজন্টাল লাইনগুলোকে ল্যাটিটিউড বলে। কি বলে হরাইজন্টাল লাইনগুলোকে? হরাইজন্টাল লাইনগুলোকে ল্যাটিটিউড বলে। যেমন ধর আমাদের 0 ডিগ্রি একটা রয়েছে যেটাকে বলা হয় ইকুয়েটর, এবং 0 ডিগ্রি থেকে উপরের দিকে 90 ডিগ্রি পর্যন্ত, নর্থ পর্যন্ত আমাদের 90 ডিগ্রি ল্যাটিটিউড। আবার নিচের দিকে যদি সাউথে দেখি 1 2 3 4 5 6 করে কতগুলো 90 ডিগ্রি সাউথ অব্দি আমাদের 90খানা বা 90 ডিগ্রি 90টা ল্যাটিটিউড আমরা দেখতে পাবো। তাহলে নর্থ হেমিস্ফিয়ারে টোটাল কতগুলো ল্যাটিটিউড রয়েছে? নর্থ হেমিস্ফিয়ারে টোটাল রয়েছে 90টা ল্যাটিটিউড, সাউথ হেমিস্ফিয়ারে টোটাল রয়েছে 90টা ল্যাটিটিউড। তাহলে 90 প্লাস 90 প্লাস 90 করলে কত হচ্ছে? 180 প্লাস একটা ইকুয়েটর যদি আমি ধরি 1, তাহলে টোটাল আমাদের আর্থের মধ্যে ল্যাটিটিউড কত রয়েছে? 181 ল্যাটিটিউড আমাদের আর্থের মধ্যে রয়েছে। আবারও বলছি, ইকুয়েটর হচ্ছে যেটাকে 0 ডিগ্রি মাঝখান দিয়ে ডিভাইড করেছে আর্থকে, তার উপরের পার্টকে বলা হয় নর্থ হেমিস্ফিয়ার, সাউথের পার্টকে বলা থেকে নিচের দিকের পার্টকে সাউথ হেমিস্ফিয়ার বলা হয়। এই নর্থ হেমিস্ফিয়ার কি রয়েছে? 0 ডিগ্রি থেকে 1 2 3 4 5 6 করে 90 অব্দি যাচ্ছে। তাহলে কতগুলো 1 2 3 করে কতগুলো যেতে হবে? 90 অব্দি। তাহলে 90খানা বা 90খানা ল্যাটিটিউড হবে।
আবার সাউথে হচ্ছে 0 ডিগ্রি থেকে 1 2 3 4 করে 5 6 করে যদি 90 অব্দি নামি তাহলে কতগুলো ল্যাটিটিউড হবে? 90 খানা ল্যাটিটিউড হবে। ঠিক আছে, তাহলে নিচের দিকে 90 খানা, উপরের দিকে 90, তাহলে 90 প্লাস 90 180, একটা ইকুয়েটারকে যদি আমি ধরি তাহলে 181 ল্যাটিটিউড আমরা আর্থের মধ্যে দেখতে পাবো। এবার হচ্ছে এই প্রত্যেকটা ল্যাটিটিউডের মধ্যে এক এক ধরনের টেম্পারেচার আমরা দেখতে পাই। কেন? তার কারণ হচ্ছে যে সানরেজের জন্য। যদি আমরা সানরেজকে দেখি, যদি সানরেজ তো সব জায়গায় সমানভাবে পড়ে না। ইকুয়েটরের কাছে যখন ডিরেক্টলি ফল করছে, যদি নর্থ পোল এবং সাউথ পোলের দিকে কি করছে? ভার্টিক্যালি ফল করছে। তার ফলে ইকুয়েটরের দিকে যতটা টেম্পারেচার হবে, নর্থ পোলের দিকে যত যাব টেম্পারেচার পরিমাণ কমবে, আবার সাউথ পোলের দিকেও যত যাব টেম্পারেচার পরিমাণ কমবে। তাহলে এই নর্থ পোল এবং সাউথ পোলে এরকম ভাবে মানে সানরেজটা ভার্টিক্যালি না পড়ার জন্য এবং ইকুয়েটরে সানরেজ ভার্টিক্যালি পড়ার জন্য নর্থ হেমিস্ফিয়ার এবং সাউথ হেমিস্ফিয়ার এবং ইকুয়েটরে বিভিন্ন জায়গাতে টেম্পারেচারের মধ্যে ডিসক্রিমিনেশন বা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। যেহেতু টেম্পারেচার পার্থক্য হয়, টেম্পারেচার চেঞ্জ হলে এয়ার প্রেশারও চেঞ্জ হবে। কারণ আমি আগের দিন কি বলেছিলাম? আগের দিন আমি যদি একটু ছোট্ট করে তোদের একটু মনে করিয়ে দিই যে টেম্পারেচার এবং এয়ার প্রেশারের মধ্যে একটা রিলেশন আমি বলছিলাম, যে টেম্পারেচারের সাথে সবসময় কিরকম রিলেশন হয়? টেম্পারেচারের সাথে এয়ার প্রেশারের ইনভার্স রিলেশন হয়। কিরকম রিলেশন? এয়ার প্রেশারে ইনভার্স রিলেশন হয়, কিন্তু সব সময় নয়। ঠিক আছে, এটা কোন সময়? ভার্টিক্যাল ক্ষেত্রে। কোন ক্ষেত্রে হচ্ছে? ভার্টিক্যাল। দু ধরনের রিলেশন হয়, একটা ভার্টিক্যাল, সরি এটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালে এই ধরনের রিলেশন হয়, হরাইজন্টাল। আর একটা হয় ভার্টিক্যাল। ভার্টিক্যাল যদি কন্ডিশন আমরা দেখি, ভার্টিক্যাল যদি কন্ডিশন দেখি, তাহলে টেম্পারেচারের সাথে এয়ার প্রেশারে কিন্তু ইকুয়াল রিলেশনশিপ হয়। এটা কিভাবে হয় যদি আমরা দেখি, একটু ছোট্ট করে যদি এয়ার প্রেশারটাকে আলোচনা করে দিই, তাহলে কি হবে? যদি ধরে নিই এটা যদি একটা সি লেভেল, এটা যদি আমি ধরে নিই মিন সি লেভেল, এই মিন সি লেভেলের ওপর এয়ার যে প্রেশার দিচ্ছে এটা ইকুয়াল, মানে সব থেকে স্ট্যান্ডার্ড প্রেশার দেয়। সেই স্ট্যান্ডার্ড প্রেশার ভ্যালু কত? 1013.25 MB, 1013.25 MB। তাহলে এয়ার সবসময় কি করে? এয়ার হচ্ছে এই সি লেভেলের ওপর সবসময় ইকুয়ালি প্রেশার দেয়। সি লেভেল থেকে যত নিচে যাব প্রেশার আরো বাড়বে, এবং সি লেভেল থেকে যত উপরের দিকে যাব প্রেশার আরো কি হবে? এয়ার প্রেশার ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, এবার যদি আমি ভার্টিক্যালি উপরের দিকে উঠি, এয়ার প্রেশার কি হবে? এয়ার প্রেশার তাহলে কমতে শুরু করবে, কারণ উপর দিকে আমি বলেছি যত যাব এয়ার প্রেশার কমবে। কিন্তু উপরের দিকে যত আমি যাব টেম্পারেচারও তাহলে কি হচ্ছে? টেম্পারেচার বাড়ছে না কমছে? টেম্পারেচারও কমছে, কারণ আমরা যদি উপরের দিকে উঠি পার কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার কমে, যেটাকে আমরা কি বলি? নর্মাল ল্যাপস রেট। তোরা পড়েছিস আগে, ছোট ক্লাসে পড়েছিস, 7 8 এইসবে পড়েছিস যে যত ভার্টিক্যালি আমরা উপরের দিকে যেতে থাকবো ট্রোপোস্ফিয়ারের মধ্যে পার কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার কমতে থাকে, যেটাকে কি বলে? যেটাকে নর্মাল ল্যাপস রেট বা NLR বলে, তাই তো? তাহলে এইখানে এটা যেটা ভার্টিক্যাল কন্ডিশন আমরা কি দেখছি? মিন সি লেভেল থেকে যত উপরের দিকে যাচ্ছি এয়ার প্রেশার কি হচ্ছে? মিন সি লেভেল থেকে যত উপরের দিকে যাচ্ছি এয়ার প্রেশারও কমছে, টেম্পারেচার কি হচ্ছে? উপরের দিকে যাচ্ছে, কমছে। তাই জন্য লিখেছি ভার্টিক্যাল কন্ডিশনে টেম্পারেচার ইকুইভ্যালেন্ট এয়ার প্রেশার, মানে টেম্পারেচার আর এয়ার প্রেশারের মধ্যে ডিরেক্ট রিলেশন রয়েছে। কিন্তু হরাইজন্টাল কন্ডিশন টেম্পারেচার এয়ার প্রেশারের মধ্যে ইনভার্স রিলেশন থাকে। হরাইজন্টাল বলতে এই প্রেশার ওয়েলগুলোকে আমরা হরাইজন্টাল বলি। এগুলো দেখতে ভার্টিক্যাল মনে হলো, এগুলো কিন্তু হরাইজন্টাল কন্ডিশনে রয়েছে। মানে ইকুয়েটার, তারপরে হচ্ছে ইকুয়েটারের পর তারপরে আরেকটা ল্যাটিটিউড, সাবট্রপিক্যাল হাই প্রেশার, সাবপোলার লো, মানে এরকম ভাবে যে প্রেশার বেলগুলো এগুলো কিন্তু ভার্টিক্যালি ওপরে নেই, এগুলো কিন্তু হরাইজন্টাল রয়েছে। মানে 0 ডিগ্রি থেকে কেউ যদি 90 ডিগ্রিতে যেতে চায় তাকে হরাইজন্টালি যেতে হবে, রাদার ভার্টিক্যালি নয়। কিন্তু ভার্টিক্যালি যেমন যদি আমরা কলকাতা থাকি, কলকাতা থেকে আমরা যদি হিমাচল যাই বা লাদাখ যাই তখন আমাদের ভার্টিক্যালি ওপরে উঠতে হচ্ছে। কিন্তু আমি যদি কলকাতা থেকে বা আমি যদি ধরি ইকুয়েটার, ব্রাজিল থেকে কেউ যদি আন্টার্কটিকা বা আর্কটিক রিজনে যেতে চায় তাকে কিন্তু হরাইজন্টালি যেতে হবে, তাকে কিন্তু ভার্টিক্যালি নয়, তাকে হরাইজন্টালি যেতে হবে। তাহলে এইটা হচ্ছে একটা হরাইজন্টাল কন্ডিশন। ঠিক আছে, তাহলে এখানে দেখ, এখানে ইকুয়েটোরিয়াল একটা রিজিয়ন, এটা হচ্ছে সাবট্রপিক্যাল রিজিয়ন। তোরা জানিস যে মোটামুটি 30 ডিগ্রি 35 ডিগ্রি যে জোনটা সেটাকে আমরা সাবট্রপিক্যাল জোন বলি, আর 0 ডিগ্রি যে জোনটা এটাকে আমরা ইকুয়েটোরিয়াল জোন বলি। সাউথেও তাই, নর্থেও তাই। এবার ইকুয়েটোরিয়াল রিজিয়ন যেটা রয়েছে, ইকুয়েটোরিয়াল রিজিয়নে ডিরেক্টলি সানরেজ পড়ছে বলে এখানে কি টেম্পারেচার কি হবে? এখানে টেম্পারেচার সবসময় বেশি হবে। টেম্পারেচার কম বলে এখানে কি প্রেশার বেল্ট তৈরি হয়েছে? ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট, ইকুয়েটোরিয়াল লো প্রেশার। তাহলে এখানে কি রয়েছে? টেম্পারেচার হাই। এই রিজিয়নে কি হচ্ছে? টেম্পারেচার হাই, কিন্তু প্রেশার কি হচ্ছে? প্রেশার হচ্ছে লো।
প্রেশার হচ্ছে লো। তাহলে কি হলো, ইনভার্স রিলেশন হলো। তাহলে হরাইজন্টাল ক্ষেত্রে কি হয়, ইনভার্স রিলেশন আমরা দেখতে পাই। ঠিক আছে, আবার যদি সাবট্রপিক্যালের ক্ষেত্রে আমরা দেখি, সাবট্রপিক্যালে এবার বলবি স্যার এখানে তাহলে হাই প্রেশার কেন তৈরি হচ্ছে, সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। সাবট্রপিক্যালে কেন হাই প্রেশার হচ্ছে, তার কারণ হচ্ছে টেম্পারেচার এখানে কি হচ্ছে, এই ইকুয়েটরিয়াল লো প্রেশারের থেকে সাবট্রপিক্যাল হাইতে টেম্পারেচার কি হয়, টেম্পারেচার কম হয়। টেম্পারেচার কম, টেম্পারেচার যদি কম হয় তাহলে প্রেশার এখানে কি হবে, বাড়বে প্রেশার। সেই জন্য সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। ঠিক আছে, সাবপোলার লো প্রেশার বেল্ট। এবার তুই বলবি স্যার সাবট্রপিক্যালে যা টেম্পারেচার, সাবপোলারে তো আরো কম টেম্পারেচার হয়, তাহলে এখানে কেন লো প্রেশার বেল্ট হয়। এখানে লো প্রেশার বেল্ট হওয়ার প্রধানত একটা কারণ আছে, এটা আমি তোকে বলে দিই। এখানে টেম্পারেচার, এটা একমাত্র জায়গা যেখানে টেম্পারেচারও কম এবং এয়ার প্রেশারও কম। তার কারণটা কি, এখানে এয়ার প্রেশারটা কম কেন, তার কারণ এটা একটা এক্সেপশনাল কেস আমরা দেখতে পাই। তার কারণ এখানে আর্থের যে রোটেশনাল স্পিড, কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স ইকুয়েটারে কত হয়, 0। যত উপরের দিকে যেতে আসবো কোরিওলিস ফোর্সের পরিমাণ কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি তোদেরকে বলেছি আগেই যে কোরিওলিস ফোর্স কি, আর্থের রোটেশনের ফলে যে ফোর্স তৈরি হয় তাকে কোরিওলিস ফোর্স বলে। কোরিওলিস ফোর্স ইকুয়েটারে 0 হয়, যত উপরের দিকে যাবো কোরিওলিস ফোর্সের পরিমাণ বাড়বে। এবং আর্থের রোটেশন করছে মানে যখন কোনো জিনিস জোরে জোরে ঘোরে, সেই জিনিস কি করে, সব জিনিসকে ছিটকে ফেলে দেয় না, বাইরের দিকে ছিটকে ফেলে দেয়, ছিটকে ফেলে দেয়। তো সেই কারণের জন্য এখানে কি হচ্ছে, এয়ার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। সেই জন্য এখানে কি হচ্ছে, লো প্রেশার বেল্ট তৈরি হচ্ছে। এছাড়া আরো অনেক কারণ থাকে যেগুলো এখনই অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এগুলো পরবর্তীকালে হায়ার স্টাডিতে আমরা পড়ি। জাস্ট এটুকুন মনে রাখ যে সাবপোলার লো প্রেশার বেল্ট হচ্ছে এমন একটা জায়গা যেটা এক্সেপশন, যেখানে টেম্পারেচারও কম, প্রেশারও কম, হরাইজন্টাল কন্ডিশনে আমরা দেখতে পাই। নেক্সট পোলার হাই প্রেশার কি হচ্ছে, পোলার হাই প্রেশারে তো টেম্পারেচার অবশ্যই খুবই কম হয়, পোলার রিজনে টেম্পারেচার কম, কিন্তু প্রেশার কি হয়েছে, প্রেশার হচ্ছে হাইতে রয়েছে। প্রেশার কি হচ্ছে, প্রেশার হাইতে রয়েছে। ঠিক আছে, তাহলে সেম কেস হচ্ছে সাউথের ক্ষেত্রে। সাউথ আমি আলাদা করে বলছি না, একটা পোল দিয়ে বোঝালেই, একটা হেমিস্ফিয়ার দিয়ে বোঝালেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইকুয়েটরের ক্ষেত্রে কি হচ্ছে, টেম্পারেচার বেশি, এয়ার প্রেশার লো, এই জন্য ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট। সাবট্রপিক্যালের ক্ষেত্রে টেম্পারেচার কম, প্রেশার ওই জন্য কি হচ্ছে, হাই, সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। আবার সাবপোলার ক্ষেত্রে টেম্পারেচার আরো কমে গেল, সাবট্রপিক্যালে যত কম হবে সাবপোলার আরো কম টেম্পারেচার হবে, কারণ যত হরাইজন্টালি বাড়বো টেম্পারেচার তো কমতে থাকবে। তাহলে টেম্পারেচার কম, এখানে একমাত্র এমন একটা জায়গা টেম্পারেচারও কম, প্রেশারও কম। নেক্সট পোলার হাই প্রেশারে পোলার রিজনের টেম্পারেচার অবশ্যই কম হবে, টেম্পারেচার কম হলে প্রেশারও কি হবে, প্রেশারও হচ্ছে কম হবে, প্রেশারও হাই হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এয়ার প্রেশারের সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক, এবং যার ফলে আমাদের এই প্রেশার বেল্ট কনসেপ্টটা তৈরি হয়। তাহলে একটা গেল 0 ডিগ্রিতে ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট, মোটামুটি 30 ডিগ্রি নর্থে আমরা দেখতে পাই সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, 60 ডিগ্রি নর্থে সাবপোলার লো প্রেশার বেল্ট, আর 90 ডিগ্রি নর্থে হচ্ছে পোলার হাই প্রেশার বেল্ট। এবার ঘটনাটা যেটা আমাদের জানতে হবে, যে তোদের এই 0 ডিগ্রি মানে তোরা সবসময় জানিস যে উইন্ড কোন দিক থেকে কোন দিকে মুভ করে, হাই প্রেশার টু লো প্রেশার। উইন্ড সবসময় কোন দিকে মুভ করে, হাই প্রেশার টু লো প্রেশার। উইন্ড সবসময় কোন দিকে মুভ করে, হাই প্রেশার টু লো প্রেশারের দিকে উইন্ড সবসময় মুভ করে, কোন দিকে মুভ করে, হাই প্রেশার টু লো প্রেশারের দিকে। তাহলে এখানেও বিভিন্ন রকম হাই প্রেশার লো প্রেশার আলাদা থাকার জন্য উইন্ড কি করবে, উইন্ডের একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন ধর এখানে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, আর এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট। তাহলে এখানে হাই, এখানে লো, তাহলে নিশ্চয়ই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড যাবে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড যাবে। ঠিক আছে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড যাবে। এবার তোর মনে হচ্ছে যে স্যার এইগুলোকে সোজা না লিখে এরকম ভাবে বেঁকিয়ে দিল কেন, সোজাও তো আসতে পারতো। সোজা কেন আসতে পারছে না, কারণ আমি আগেই বলেছি আর্থের রোটেশনের ফলে যে কোরিওলিস ফোর্স তৈরি হয়, কোরিওলিস ফোর্স কোনো জিনিসকে ডিরেক্টলি সোজা যেতে দেয় না। নর্থ হেমিস্ফিয়ারে কোনো জিনিসকে রাইটে বেঁকিয়ে দেয়, আর সাউথ হেমিস্ফিয়ারে কোনো জিনিসকে লেফটে বেঁকিয়ে দেয়। দেখ নর্থ হেমিস্ফিয়ারে কোন দিকে বেঁকেছে, নর্থ হেমিস্ফিয়ার রাইটে বেঁকে গেছে, এদিক থেকে তাকিয়ে এদিকটা দেখ রাইটে বেঁকেছে, আবার এদিক থেকে তাকে এদিকে লেফটে বেঁকেছে। ঠিক আছে, তার নর্থ হেমিস্ফিয়ার রাইটে, সাউথ হেমিস্ফিয়ার লেফটে। ঠিক আছে, তাহলে এই যে একটা ঘটনা ঘটলো, সাবট্রপিক্যাল হাই প্রেশার থেকে ইকুয়েটোরিয়াল লো প্রেশারের দিকে যে উইন্ডটা এলো, আসার পর এখানে কি হবে, একটা ঘটনা ঘটবে। ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট কি জায়গা, ঠান্ডা
সরি গরম জায়গা, গরম জিনিস সবসময় কি হয়, হালকা হয়, এবং হালকা হয়ে কোথায় উপরে ওঠে, এবং ঠান্ডা জিনিস সবসময় কি হয়, ভারী হয়, ভারী হয়ে কোথায় নামে, নিচের দিকে নামে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি এই 30 ডিগ্রি থেকে ইকুয়েটার 0 ডিগ্রির দিকে যদি কোনো উইন্ড আসে, সেই উইন্ড 0 ডিগ্রিতে এসে কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে সেই উইন্ড কি হবে, ধীরে ধীরে হালকা হবে। গরম হয়ে হালকা হয়ে সেই উইন্ড কি হচ্ছে, ধীরে ধীরে উপরের দিকে উঠছে। কোথায় উঠছে, উপরের দিকে উঠছে, ভার্টিক্যালি, ভার্টিক্যালি উপরের দিকে। মানে এরকম ভাবে এলো, ধর 30 ডিগ্রি থেকে এরকম ভাবে এলো, এসে 0 ডিগ্রিতে এসে দেখছে প্রচুর গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে সেই উইন্ডটা কি হচ্ছে, হালকা হয়ে উপরের দিকে উঠছে। ঠিক আছে, এই যে উপরের দিকে উঠলো। এবার যখন উইন্ড উপরের দিকে উঠবে, সবসময় একটা জিনিস মনে রাখবি, যদি কোনো উইন্ড যখনই নিচ থেকে উপরের দিকে উঠবে, তার মানে উপর থেকে উঠছে মানে সেটা উপর, নিচ থেকে উপরে উঠছে মানে গরম উইন্ড সেটা, আর উপর থেকে নিচে নামছে মানে সেটা ঠান্ডা উইন্ড। এই জিনিসটা তো ক্লিয়ার রাখা উচিত। নিচ থেকে উপরে যাচ্ছে মানে গরম, আর উপর থেকে নিচে নামছে মানে সেটা হচ্ছে ঠান্ডা। আর গরম উইন্ড সবসময় কি হয়, ওয়েট হয়, ময়েস্ট হয়। ঠিক আছে, গরম উইন্ড সবসময় কি হয়, ময়েস্ট হয়। আর ঠান্ডা উইন্ড সবসময় কি হয়, ড্রাই হয়। ড্রাই অ্যান্ড কোল্ড আর ময়েস্ট অ্যান্ড ওয়ার্ম। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবি, গরম উইন্ড যেটা থাকে, গরম উইন্ড সবসময় কি হচ্ছে, ময়েস্ট ওয়ার্ম, উপরের দিকে উঠছে। আর ঠান্ডা উইন্ড যেটা হচ্ছে ড্রাই কোল্ড, সেটা হচ্ছে নিচের দিকে নামছে। ঠিক আছে, তাহলে ময়েস্ট, যদি ওয়ার্ম ময়েস্ট উইন্ড উপরের দিকে উঠছে মানে সেখানে উঠে গিয়ে কি তৈরি হবে, তার সাথে ওয়াটার ভ্যাপার থাকছে। ওয়াটার ভ্যাপার যদি থাকে, সে কি হবে, সে উপরে গিয়ে কি করে তৈরি করবে, কনডেনসেশন হয়, ক্লাউড তৈরি করবে। তোরা জানিস যে ময়েস্ট এয়ার বা হট এয়ার যদি উপরের দিকে ওঠে, উপরের দিকে উঠে সেই ময়েশ্চারগুলো কি হয়, কনডেন্সড হয়ে যায়, কনডেনসেশন হয়। কনডেনসেশন হয় কি তৈরি করবে, এখানে প্রচুর পরিমাণে প্রেসিপিটেশন তৈরি করবে। ঠিক সেম ঘটনা এখানেও দেখতে পাবো। এখান থেকে যে 30 ডিগ্রি থেকে উইন্ড যে 0 ডিগ্রির দিকে এলো, 0 ডিগ্রির দিকে আসার পর যখন ভার্টিক্যালি উপরের দিকে উঠলো, ওঠার পর কি হচ্ছে, এখানে একটা ক্লাউড তৈরি করছে। কি তৈরি করছে, ক্লাউড তৈরি করছে। করার পর ইকুয়েটোরিয়াল রিজনে প্রচুর পরিমাণে রেইনফল করলো। কি করলো, প্রচুর পরিমাণে রেইনফল। এই জন্য ইকুয়েটোরিয়াল রিজনে সারা বছর প্রচুর, থ্রু আউট ইয়ার প্রচুর প্রেসিপিটেশন বা প্রচুর রেইনফল হয়। ঠিক আছে, তাহলে এই যে উইন্ডটা যখন উপরের দিকে উঠলো, উপরের দিকে ওঠার পর যখন ধীরে ধীরে ময়েশ্চার যেটা ছিল, সে যখন কনডেন্সড হয়ে গেল, কি হয়ে গেল, কনডেন্সড, ঘনীভূত হচ্ছে। কনডেন্সড হওয়ার পর সেই উইন্ডটার মধ্যে ময়েশ্চার থাকবে, সেই উইন্ডটার মধ্যে ময়েশ্চার নেই, কারণ পুরো ময়েশ্চারটাই কনডেন্সড হয়ে গেল। কনডেন্সড হয়ে গিয়ে এখানে রেইনফল তৈরি করে দিল, আর তার কাছে কোনো রকম ময়েশ্চার পড়ে নেই, রিমেনিং আর কোনো ময়েশ্চার তার কাছে নেই। তাহলে যে মুহূর্তে ময়েশ্চার সব ত্যাগ করে দিল বা রিলিজ করে দিল, তার মানে কি হয়ে গেল, উইন্ডটা হয়ে গেল কি উইন্ড, ড্রাই উইন্ড হয়ে গেল। এমনি তো উইন্ড উপরে যাওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে, এটা স্বাভাবিক, কারণ নিচে থাকলে যে উইন্ড সেটা গরম থাকে, উপরে উঠলে উইন্ড কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাহলে গরম উইন্ড যখন ধীরে ধীরে উপরের দিকে উঠবে, তত কি হবে, ঠান্ডা হবে, এবং ময়েশ্চার গুলোকে এখানে রিলিজ করে দিল বৃষ্টি করে বা রেইনফল করে। ঠিক আছে, তার ফলে এই উইন্ডটা এখানে উঠে গিয়ে কি হয়ে গেল, ড্রাই হয়ে গেল। ড্রাই উইন্ডের আর কোনো ক্ষমতা নেই। এবার সে ড্রাই উইন্ড মানে কোল্ড অ্যান্ড ড্রাই উইন্ড কি করবে, ভারী হয়ে যাবে। এবার সে কি করবে, তার আগের জায়গায় গিয়ে নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে গিয়ে নেমে যাবে। আর মনে রাখবে একটা জিনিস, যে কোনো উইন্ড যখন উপরে ওঠে তখনই কিন্তু রেইনফল হবে, কারণ নিচ থেকে যখন উপরে উঠছে গরম উইন্ড, তার সাথে সাথে ময়েশ্চার কালেক্ট করে নিয়ে উঠছে, সেই জন্যই সেখানে রেইনফল হচ্ছে। কিন্তু কোল্ড অ্যান্ড ড্রাই উইন্ড যখন উপর থেকে নিচের দিকে নামে, তখন তার মধ্যে না থাকতে ময়েশ্চার, না থাকছে তার মধ্যে হটনেস, কোল্ড হয়ে যাচ্ছে। তাই জন্য উপর থেকে যখন উইন্ড নিচের দিকে নামে ড্রাই হয়ে যায়, সেই জন্য সেখানে কিন্তু কোনো রেইনফল হয় না। এই জায়গাটা মনে রাখবে, এটা ড্রাই উইন্ড, এটা হচ্ছে ময়েস্ট উইন্ড। ঠিক আছে, তাহলে ময়েস্ট উইন্ড ওপরের দিকে উঠছে, সেই কারণের জন্য সেখানে কি হচ্ছে, ক্লাউড হয়ে প্রচুর রেইনফল হচ্ছে। আর ড্রাই উইন্ড ওপর থেকে নিচের দিকে নামছে, সেই কারণের জন্য কি হচ্ছে, সেখানে কোনো রেইনফল কিন্তু ঘটছে না। তাহলে আবারও বলে দিই কি হচ্ছে, 30 ডিগ্রি নর্থ থেকে 0 ডিগ্রিতে একটা উইন্ড এলো। ঠিক আছে, উইন্ডটা আসার পর সেই 0 ডিগ্রিতে আসার পর গরম হয়ে গেল। গরম হওয়ার পর সেই উইন্ডটা ধীরে ধীরে ওপরের দিকে উঠলো। ওপরের দিকে উঠে সেখানে যেহেতু গরম উইন্ড বা হট উইন্ড ময়েশ্চার কালেক্ট করে নিয়ে ওপরের দিকে ওঠে, উপরের দিকে উঠে সেখানে ক্লাউড তৈরি করলো। ক্লাউড তৈরি করে সেখানে প্রচুর পরিমাণে রেইনফল করলো। আর রেইনফল হয়ে যাওয়ার পর তার মধ্যে আর কোনো রকম কোনো গরমটাও থাকছে না, এবং তার সাথে সাথে তার যে ময়েশ্চার সেটাও রিলিজ করে দিচ্ছে। তার ফলে সে ঠান্ডা এবং ভারী হয়ে, কোল্ড অ্যান্ড ড্রাই হয়ে আগের জায়গায় নেমে যাচ্ছে, এবং তার যে সাইকেলটা, সেই সাইকেলটা কমপ্লিট করছে। ঠিক আছে, তাহলে এটা একটা সাইকেল কমপ্লিট হলো। নেক্সট এবার আমরা যদি দেখি সাবট্রপিক্যাল হাই প্রেশার আর সাবপোলার লো। তাহলে এটা হাই, এটা লো। তাহলে এখান থেকে উইন্ড একটা উপরের দিকে যাবে, সেম কনসেপ্ট হবে যে উইন্ড কিন্তু সেম কনসেপ্ট কি হবে, উইন্ড কিন্তু সেম কনসেপ্ট কি হবে, সেম কনসেপ্ট হচ্ছে উইন্ড কিন্তু সোজা যাবে না।
উইন্ড কি হবে, নর্থ হেমিস্ফিয়ারের রাইটে অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ারে কোথায় হচ্ছে, নর্থ হেমিস্ফিয়ারের রাইটে অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ারে লেফটের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, নর্থ হেমিস্ফিয়ারে কোথায় হবে, সাউথে, নর্থ হেমিস্ফিয়ারে রাইটে অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ারে লেফটে, এই যে নর্থ হেমিস্ফিয়ারে রাইটে। তাহলে এই যে সাবট্রপিক্যাল হাই প্রেশার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির দিকে একটা উইন্ড গেল, উইন্ড গেল, উইন্ড গেল, তাহলে এই উইন্ড আবার হাই প্রেশার থেকে যখন লো প্রেশারের দিকে যাবে, ওখানে লো প্রেশার মানেই আমাদের ধরে নিতে হবে, হ্যাঁ এবার তুমি বলতে পারো যে স্যার এখানে তো টেম্পারেচার অত হাই নেই, টেম্পারেচার লো, তবুও যেহেতু লো প্রেশার রয়েছে, লো প্রেশারে কখনো উইন্ড যখন যাবে, একটা জিনিস মনে রাখবে, হাই প্রেশার থেকে যখন উইন্ড লো প্রেশারের দিকে যায়, সেই উইন্ড কিন্তু উপরের দিকে ওঠে ভার্টিক্যালি। এটা সবসময় মনে রাখবে এই ফরমেশনটা, হাই প্রেশার থেকে যখন কোনো উইন্ড লো প্রেশারের দিকে যায়, সে কিন্তু ভার্টিক্যালি উপরের দিকে উঠবে, এটা সব সময়। আবার লো প্রেসারে উঠে সেখানে রেইনফল করে আগের জায়গায় এসে নেমে যায়, এটা সবসময় এই সাইকেলটা কিন্তু মনে রাখবে, এটা সবসময় ইউনিভার্সাল একটা সাইকেল। ঠিক আছে, তাহলে এখান থেকেও যখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি থেকে উইন্ড ওপরের দিকে উঠছে, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে ওপরের দিকে উঠলো, ওঠার পর এখানেও গিয়ে কি হয়ে যাচ্ছে, হালকা কিছুটা গরম তো হবেই, হওয়ার পর যেহেতু লো প্রেশার হয়ে ওপরের দিকে উঠলো, ওপরের দিকে উঠে এখানে কি তৈরি করলো, এখানে হচ্ছে ক্লাউড তৈরি করে আবার প্রচুর পরিমাণে রেইনফল করলো বা স্নোফল, যাই হোক কত উঁচুতে স্নোফলই হওয়ার কথা, হলো, হওয়ার পর আবার কি হচ্ছে, কোল্ড ড্রাই হয়ে তার আগের কন্ডিশনে এসে নেমে গেল। ঠিক আছে, তাহলে আগের কন্ডিশনে এসে নেমে গেল। তাহলে একটা হলো 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে এলো, এসে গরম হলো, গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠলো, ক্লাউড তৈরি করে রেইনফল করে আবার আগের জায়গায় গিয়ে নেমে গেল। এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে আবার 60 ডিগ্রির দিকে গেল, 60 ডিগ্রির দিকে যাওয়ার পর আবার গরম হলো, গরম হয়ে উপরের দিকে উঠলো, উঠে ক্লাউড তৈরি করলো, করে রেইনফল হয়ে তার যতটা ময়েশ্চার ছিল সেটা শেষ করে দিল, করে কোল্ড অ্যান্ড ড্রাই হয়ে আবার আগের জায়গায় এসে নেমে গেল, কতটা, 30 ডিগ্রিতে। 30 ডিগ্রিতে একটা এই উইন্ড নামলো আর একটা হচ্ছে এই উইন্ডটা নামলো। ঠিক আছে, দুটো উইন্ডই কোথায় নামছে, 30 ডিগ্রিতে নামছে। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে সাবপোলার লো প্রেশার, পোলার হাই প্রেশার। তাহলে সাবপোলার লো, পোলার হাই, তার মানে এটা হাই প্রেশার, এটা লো প্রেশার, তার মানে এখান থেকে উইন্ড আবার এদিকে আসবে, এদিক থেকে উইন্ড এদিকে আসলো, এদিকেও আসার পর আবার এখান থেকে উইন্ড ওপরের দিকে উঠলো, ওঠার পর উইন্ড ওপরের দিকে উঠলো, ওঠার পর আবার ক্লাউড তৈরি করলো, করার পর রেইনফল করলো, করে গিয়ে আবার তার আগের কন্ডিশনে এসে নেমে গেল। ঠিক আছে, তাহলে একটা, দুটো, তিনটে সাইকেল আমরা দেখতে পাচ্ছি। আবারও যদি আমি তোমাদের বলে দিই, একটা 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রির দিকে এলো, এসে উপরের দিকে উঠলো, ক্লাউড তৈরি করলো, রেইনফল করলো, ড্রাই হয়ে গেল, আবার আগের জায়গায় এসে নেমে গেল। ঠিক আছে, সাইকেল হয়ে গেল। আবার একটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির দিকে গেল, মানে হাই থেকে লোয়ের দিকে গেল, লোয়ের দিকে যাওয়া মানে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে ক্লাউড তৈরি করবে, রেইনফল করবে, আবার আগের কন্ডিশনে এসে নেমে গেল। ঠিক আছে, একটা, দুটো। আরেকটা হচ্ছে কি, পোলার হাই, সাবপোলার লো, তার মানে পোলার হাই থেকে সাবপোলার লোয়ের দিকে এলো, লো প্রেশার মানে সেখান থেকে উপরের দিকে উঠবে, রেইনফল করবে, করে সে তার আগের কন্ডিশনে গিয়ে নেমে যাবে। তাহলে এই তিনটে সাইকেল সাউথেও তৈরি হবে, নর্থেও তৈরি হবে। আমি শুধু একটা হেমিস্ফিয়ার দিয়ে দেখাচ্ছি, সাউথেও কিন্তু সেম হবে, 0 থেকে 30 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি 60, 90 সেম ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এইখানে যে এই একটা, দুটো, তিনটে সেল আমরা, তিনটে সাইকেল দেখতে পাচ্ছি, এই তিনটে সাইকেল কিন্তু আমাদের কিরম ঘটছে, হরাইজন্টাল, ভার্টিক্যালি, হরাইজন্টাল, এরম ভাবে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এরম ভাবে, মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি, ধর 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে এলো, এসে উপরে উঠে গেল, ঠান্ডা হয়ে রেইনফল করলো, আবার গিয়ে আগের জায়গায় গিয়ে নেমে গেল। ধর 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে গেল, 60 ডিগ্রি থেকে উপরে উঠলো, রেইনফল করলো, আবার 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি থেকে নেমে গেল। ঠিক এরকম ভাবে ঘটনাটা ঘটছে। এই ধরনের সাইকেল যেটা হয়, এটাকে কনভেকশনাল সাইকেল বলা হয়। কি বলে, কনভেকশনাল সাইকেল, কনভেকশনাল প্রসেস। এই প্রসেসটাই কি বলে, কনভেকশনাল প্রসেস। এরকম সাইকেল যখন উইন্ড মুভ করে, সেরকম তাকে কনভেকশনাল প্রসেস বলা হয়। ঠিক আছে, এবার দেখ এইখানে তিনটে সেল, এ, বি আর সি, এই তিনটে যখন সেল রয়েছে, এই তিনটে সেলের মাঝখানে এইগুলোর অনেকগুলো নাম হয়, তিনটে সেলে আলাদা আলাদা নাম হয়, উইন্ডগুলোর আলাদা আলাদা নাম হয়। এত কিছু আমি ডিটেলসে বলছি না, কারণ এত কিছু তোদের জানার দরকার নেই। জেট স্ট্রিমটা পড়তে গেলে ফরমেশনটা জেট স্ট্রিমের কোথা থেকে হচ্ছে তার জন্য এটা জানা দরকার বলে এটা বলছি, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের নাম জানার দরকার নেই। যদিও জানতে চাস, আমি তোদের বলে দিই, এই যে উইন্ডটা নামছে, উইন্ডটার নাম 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যেটা নামছে, এটাকে বলা হয় ট্রেড উইন্ড। ট্রেড উইন্ড, যদি যারা অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা দেখবে তাদের যাতে হেল্প হয় তার জন্য বলে দিচ্ছি, 0 ডিগ্রি থেকে
30 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যে উইন্ডটার নাম হলো ট্রেড উইন্ড, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে যে উইন্ডটা গেল তার নাম ওয়েস্টার্লিস, আর এই 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে যেটা নামলো উইন্ডটার নাম পোলার ইস্টার্লিস। ইস্টার্লিস ওয়েস্টার্লিস এই নামগুলো কেন হচ্ছে? উইন্ড যে দিক থেকে আসছে সেই অনুযায়ী নাম হয়। যদি ইস্ট থেকে আসে ইস্টার্লিস, ওয়েস্ট থেকে যদি যায় তাহলে হচ্ছে ওয়েস্টার্লিস। তাহলে 30 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে যে উইন্ডটা নামলো তার নাম হচ্ছে ট্রেড উইন্ড, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি থেকে যে উইন্ডটা গেল তার নাম ওয়েস্টার্লিস, আবার 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রির দিকে যে উইন্ডটা এলো তার নাম পোলার ইস্টার্লিস। আর এই যে সাইকেলটা হলো 0 ডিগ্রি আর 30 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যে সেলটা হলো তার নাম হচ্ছে হ্যাডলি সেল। আবার 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে যে সেল হলো তাকে বলে ফেরেল সেল। আবার 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে সেলটা হলো তাকে বলে পোলার সেল। ঠিক আছে, তাহলে এই এ নম্বর সেলটাকে আমরা বলবো হ্যাডলি সেল, বি নম্বরকে বলবো ফেরেল সেল, সি নম্বরকে বলবো পোলার সেল। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস তোরা দেখ, একটা জিনিস তোরা খেয়াল করতে পারবি, এই যে 30 ডিগ্রিতে দুটো উইন্ড যে নিচের দিকে নামছে, এই দুটো উইন্ডের মাঝখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্যাপ, এই যে এই রিজিয়নটা। আবার 60 ডিগ্রি থেকে যে উইন্ড উপরের দিকে উঠছে এই মাঝখানটা একটা গ্যাপ দেখা যাচ্ছে এই মাঝখানে। তাহলে এই গ্যাপগুলো তো এয়ারের তো কখনো ভয়েড বা গ্যাপ তো থাকতে পারে না, তো সেই গ্যাপগুলোকে ফুলফিল করার জন্য কি হয়, দুটো জায়গা থেকে দুটো উইন্ড পাস করে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। তাহলে এই 30 ডিগ্রিতে যে দুটো উইন্ডের গ্যাপ রয়েছে এখান থেকে একটা এরকম এরকম মানে কার্ভের মতো শেপ করে একটা উইন্ড যায়। আবার 60 ডিগ্রিতে ফেরেল সেল আর পোলার সেলের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেখান থেকে একটা কার্ভের মতো শেপ করে আরেকটা উইন্ড যায়। তাহলে এই যে 30 ডিগ্রিতে যে উইন্ডটা যাচ্ছে এটাকে বলে, এই দুটোই হচ্ছে জেট স্ট্রিম। এই দুটো কি হয়, জেট স্ট্রিম। মানে আর্থের মধ্যে যদি আমরা দেখি যে আর্থের মধ্যে এই দুটো কি হচ্ছে, এরকম ভাবে ঘুরছে, পুরোভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে। মানে তোমরা যদি 3 ডাইমেনশনাল ছবি যদি দেখো আর্থের মধ্যে কি হচ্ছে, এরকম ভাবে ঘুরছে। এই যে বলেছে না সার্কাম পোলার, তার মানে পোলকে সার্কুলেট করে ঘুরছে, ঘুরছে, সেই জন্যই নাম হচ্ছে সার্কাম পোলার। সার্কাম পোলার কথাটা মানে হচ্ছে পোলকে সার্কুলেট করে ঘুরছে। এই যে এটা যে ঘুরছে এরকম ভাবে এটা পুরো ঘুরছে, আবার এটাও তো এরকম ভাবে পুরো ঘুরছে, এই জন্য এটাকে বলা হয় সার্কাম পোলার। তাহলে দুটো ল্যাটিটিউডে আমরা দেখলাম, একটা 30 ডিগ্রি নর্থে দেখলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি নর্থে। আমি যদি আরেকবার তোমাদের বলে দিই ছবিটা পরিষ্কার করে, তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি নর্থ। তাহলে এদিক থেকে একটা এদিকে এসেছিল, ওখানে গিয়ে আবার নেমে গেছিল, আবার এদিক থেকে এটা এসেছিল উপরে উঠে আবার এখানে এসে নেমে গেছিল, আর এখান থেকে এটা এসছে উপরে উঠে নেমে গেছে। ঠিক আছে, এইসব জায়গায় রেইনফল হয়েছে, সরি এখানে রেইনফল হয়েছে, আবার এখানে কোথাও হয়েছে, এখানে রেইনফল হয়েছে। ঠিক আছে, সব জায়গায় রেইনফল হয়েছে। তাহলে এই 30 ডিগ্রি নর্থে যে ভয়েডটা রয়েছে এখানে এরকম ভাবে উইন্ড একটা যাচ্ছে, আবার 60 ডিগ্রিতে ভয়েড যেটা রয়েছে সেরকম ভাবে উইন্ড যাচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলেছে ন্যারো বেল্ট। এই যে ন্যারো বেল্ট কেন বলেছে, ন্যারো বেল্ট হচ্ছে এরকম ভাবে যাচ্ছে বলে, ঢেউ খেলে খেলে যাচ্ছে বলে কার্ভের মতো। এটাকে আবার রসবি ওয়েভও বলে। কি বলে, রসবি, রসবি ওয়েভ। এই জেট স্ট্রিম সবসময় এরকম ভাবে কার্ভের মতো যায় বলে এটাকে কি বলা হয়, এটাকে রসবি ওয়েভ বলে। এটাকে রসবি, দুটো জেট স্ট্রিমকে রসবি ওয়েভ বলে। আচ্ছা, এই যে জেট স্ট্রিম যেটা রয়েছে যেটা 30 ডিগ্রিতে আমরা দেখতে পাই এটাকে বলে সাবট্রপিক্যাল, এটাকে বলে সাবট্রপিক্যাল, সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, ওয়েস্টার্লি জেট স্ট্রিম।
আরেকটা হয় পোলার পোল রিজিয়নে, মানে 60 ডিগ্রি বা 65 বা 90-র কাছাকাছি যেটা আমরা দেখতে পাই তাকে বলে পোলার ফ্রন্টোনাল জেট স্ট্রিম। পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা দেখলাম 30 ডিগ্রিতে যে জেট স্ট্রিমটা আমরা দেখলাম তাকে বলে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম। 60 ডিগ্রিতে যেটা আমরা দেখলাম তাকে বলে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। 30 ডিগ্রিতে দুটো সেলের মাঝখানে গ্যাপ দিয়ে যাচ্ছে, আবার 60 ডিগ্রিতেও দুটো সেলের মাঝখানে গ্যাপ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা সবসময় কত হয়, অনেক উঁচু দিয়ে যায়, কিন্তু এটা কিন্তু মনে করো না যে একদম ল্যাটিচিউডে গা দিয়ে যাচ্ছে, অনেকটা উঁচু, মানে মিনিমাম কত 7.5 থেকে 14 কিলোমিটার কত হাইট দিয়ে যায় 7 পয়েন্ট, মানে এইটা যদি আমি ধরে নিই গ্রাউন্ড থেকে উপরের দিকে যদি 7.5 থেকে 14 কিলোমিটার উপরে ওঠা যায় মোটামুটি, তবে আমরা এই জেট স্ট্রিমের ফ্লোটা আমরা দেখতে পাবো হরাইজন্টাল। ঠিক আছে, মানে এই গ্রাউন্ড থেকে 7.5 থেকে 14 কিলোমিটার। ঠিক আছে, মোটামুটি ট্রোপোস্ফিয়ারের হাইট কত থাকে, নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটার। ট্রোপোস্ফিয়ার কত হাইটে থাকে, 18 কিলোমিটার। এই জন্য বলেছে আপার পার্ট অফ দ্য ট্রোপোস্ফিয়ার, আপার ট্রোপোস্ফিয়ার। কেন বলেছে আপার ট্রোপোস্ফিয়ার, তার কারণ এতটা উঁচু দিয়ে যাচ্ছে বলে, এরকম উঁচু দিয়ে যাচ্ছে বলে, সেই জন্য এটাকে বলে আপার পার্ট অফ দ্য ট্রোপোস্ফিয়ার। এই পুরো লেয়ারটাই তো ট্রোপোস্ফিয়ার, কিন্তু যেটা আপার পার্ট অফ দ্য ট্রোপোস্ফিয়ার দিয়ে যাচ্ছে সেই জন্য এখানে লেখা রয়েছে এটা আপার পার্ট অফ দ্য ট্রোপোস্ফিয়ারে জেট স্ট্রিম মুভ করে। ঠিক আছে, তাহলে জেট স্ট্রিম হচ্ছে একটা 90 ডিগ্রিতে, একটা 20 ডিগ্রি, বা আমরা বলতে পারি 30 ডিগ্রি আর 60 ডিগ্রিতে আমরা দেখতে পাই। আর জেট স্ট্রিম যেটা হচ্ছে ওয়েভি অ্যান্ড মিয়ান্ডারিং হয়, এই জন্য এটাকে আমরা কি বলি, রসবি ওয়েভ, যেটা আমি আগেই বললাম। আর জেট স্ট্রিমের ভেলোসিটি কখন হয়, ভেলোসিটি মানে গতিবেগ, স্পিড সবসময় উইন্টার টাইমে বাড়ে। স্ট্রং ভেলোসিটি উইন্টার টাইম, উইক ভেলোসিটি ডিউরিং সামার টাইম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জেট স্ট্রিমের ভেলোসিটি কোন সময় বাড়ে, উইন্টার টাইমে বাড়ে আর সামার টাইমে কমে যায়। মিনিমাম ভেলোসিটি 108 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম ভেলোসিটি 480 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর জেট স্ট্রিম সবসময় ওয়েস্ট টু ইস্টের দিকে মুভ করে, ওয়েস্ট টু ইস্ট, এই জন্য এটাকে ওয়েস্টার্লিজ বলা হয়। এই যে ওয়েস্টার্লি ইয়ার কেন বলেছে, দেখো জেট স্ট্রিম সবসময় ওয়েস্ট টু ইস্টের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম জেট স্ট্রিম ওয়েস্ট টু ইস্টের দিকে যায়, এই জন্য এটাকে ওয়েস্টার্লি এয়ার সার্কুলেশন বলা হয়। কি বলা হয়, ওয়েস্টার্লি এয়ার সার্কুলেশন। তাহলে জেট স্ট্রিম দু ধরনের হয়, মেনলি গ্লোবাল জেট স্ট্রিম আমরা দুটো দেখতে পাই, একটা হচ্ছে পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, একটা সাবট্রপিক্যাল। এই যে সাবট্রপিক্যাল, একটা হচ্ছে পোলার ফ্রন্ট, দুটোই ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে। কিছু জেট স্ট্রিম আমার দেখা যায় যেটা ইস্টার্লি যায়, যেটা রিজিওনাল জেট স্ট্রিম আমরা বলতে পারি, রিজিওনাল, যেটা রিজিওনাল হয়। এটা সম্পর্কে আমরা ডিটেলসে যখন মনসুন পড়বো তখন পড়বো, যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। ঠিক আছে, মেনলি জেট স্ট্রিম গ্লোবাল দুটো আমরা দেখতে পাই, পোলার ফ্রন্ট আর সাবট্রপিক্যাল, যেটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যায়। ইস্ট থেকে ওয়েস্টের দিকেও কিছু জেট স্ট্রিম যায়, তার মধ্যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটা আমরা মনসুন ক্লাস করবো যখন, তখন আমরা জানতে পারবো। তাহলে জেট স্ট্রিম কিভাবে হচ্ছে, তার ফরমেশনটা কি, কিভাবে জেট স্ট্রিম হলো, তার জেট স্ট্রিম কাকে বলে, তার প্রপার্টিস কি, তার টাইপ কি, এই পুরো জিনিসটাকে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি কোনো ডাউট বা সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তোমরা। আরেকটা জিনিস, তোমরা আইসিএসসিতে ক্লাস 10-এর কোন টপিকের উপর ভিডিও চাও বা কোন জিনিস তোমরা কনসেপ্টটা আরো ক্লিয়ার করতে চাও, তোমরা কমেন্টস, এই ভিডিওর কমেন্ট সেকশনেই জানাও। একটা একটা করে ভিডিও আমি তাহলে এখানে দিতে থাকবো, আমি তাহলে বুঝতে পারবো যে কোন জিনিসটা তোদের প্রয়োজন রয়েছে বা তোরা চাইছিস। ঠিক আছে, আর একটা জিনিস, আমার এই অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি, 2-3টে ক্লাস হয়েও গেছে। এভরি সানডে করে হয়, সোদপুর স্টেশন, রেলওয়ে স্টেশন তার কাছে ব্যাচ হয়, 5টা থেকে হয়। এই নাম্বার দেওয়া আছে 8583890659, এই নাম্বারে তোরা কন্ট্যাক্ট করতে পারিস, করলে তোরা অফলাইন ব্যাচ যদি চাস, কারোর প্রয়োজন হয়, তোরা সামনে এসে অফলাইন ব্যাচ করতে পারিস। ঠিক আছে, আরেকটা জিনিস তোদের বলে রাখি, সবসময় মাথায় রাখ, যখনই যেটা পড়বি, যে কোনো সাবজেক্ট পড়, সবসময় কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা কর। এমসিকিউ পরীক্ষা হোক, ব্রড কোশ্চেন হোক, দেখার দরকার নেই, আগে কনসেপ্টকে ক্লিয়ার কর। মানে পড়াশোনার ধরনটা এরকম হওয়া উচিত, প্রথম প্রশ্ন অনুযায়ী পড়া উচিত না, প্রথম পড়া উচিত জিনিসটাকে বোঝার জন্য, তারপর সেই বোঝাটাকে যখন প্রশ্ন আমরা সলভ করব, তখন সেটাকে ইমপ্লিমেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করবো ইমপ্লিমেন্ট করবো, তখন পরীক্ষা অনুযায়ী আমার যে আইডিয়াটা সেটা সেট হয়ে যাবে। কিন্তু তার আগে ওই যেটুকুন দরকার সেটুকুন যদি আমরা করতে চাই, কোনো সাবজেক্টই শিখতে পারবো না। আর বর্তমান পরিস্থিতিতে যা শিক্ষার অবস্থা বা চারিদিকে যা অবস্থা দেখতে পাচ্ছিস, বাকি 100 জনের থেকে বা বাকি লোকজনের থেকে যদি তুই একটু হলেও আলাদা না হতে পারিস, তাহলে কিন্তু তোর কোনো কিছুতে ওই 95.5 98.5 তুই যখন পাস করে যাবি, দেখবি এরকম অনেকে পেয়ে বসে আছে, সবাই ওই রেজাল্টটা নিয়ে, ডিগ্রিটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু স্কিল যদি তোরা ডেভেলপ করতে পারিস, সেটা যে কোনো যে প্রফেশনেই যেতে চাস না কেন, তবেই গিয়ে তোরা কিন্তু কোনো একটা ভালো ফিউচার পেতে পারবি। ঠিক আছে, চল আজকে অবধি থাক, তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস,
চ্যানেলটাকে লাইক শেয়ার করিস, ভিডিওটা যদি ভালো লাগে বাকি বন্ধুদের জন্য শেয়ার করিস। এই জেড স্ট্রিম যেটা বললাম শুধু আইসিএসির জন্যই নয়, আমি জেড স্ট্রিম ওভারঅল কনসেপ্টটা বোঝালাম। এটা একদম স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল অবধি যারা জেড স্ট্রিম রয়েছে তাদের সমস্ত জায়গা আমি এইভাবেই পড়াই, যে সমস্ত ধরনের স্টুডেন্টরা সেটা থেকে বুঝতে পারে। ঠিক আছে, যাই হোক ভালো থাকিস, আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিস না। ওকে চল বাই। নেক্সট দিন যে টপিকের ওপর ক্লাস চাস কমেন্ট সেকশনে জানাস। চল বাই বাই।